বাংলাদেশ ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, নিরাপত্তা সহযোগিতা ও রোহিঙ্গার সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার, সংশোধিত ভ্রমণ চুক্তি স্বাক্ষর। দেশের কল্যাণে সবসময় জনগণের পাশে থাকার প্রত্যয় প্রধানমন্ত্রী, নিরাপত্তার কারণে গণমানুষের সঙ্গে যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয় খেয়াল রাখার আহ্বান। জনগণের জন্যই কিন্তু রাজনীতি, যে মানুষের জন্য আমরা কাজ করি সেই মানুষগুলির থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবনটা অর্থহীন হয়ে যাবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আবারও ছাত্রলীগের হামলার অভিযোগ, সংগঠনের কেউ জড়িত নয় বলছেন নেতারা। এবং গ্রেটেস্ট শো অন আর্থ, বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ। প্রথম শিরোপার হাতছানি দুর্দান্ত ক্রোয়েশিয়ার, আরেকবার সেরা হতে চায় ফ্রান্স। আসসালামু আলাইকুম, স্বাগত ওয়াটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি নাবিলা হাসান এবং আমি ফাহমিদা সাকিব। বাংলাদেশের বয়স্ক নাগরিক ও মুক্তিযোদ্ধাদের মাল্টিপল ভিসা দেওয়া সংক্রান্ত চুক্তি সই করল বাংলাদেশ ও ভারত। আর এর মধ্য দিয়ে ভারতে চিকিৎসা সংক্রান্ত ভিসা পেতে আরও সহজ হবে বাংলাদেশিদের। সকালে সচিবালয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে সংশোধিত ভ্রমণ চুক্তি 2018 শীর্ষক চুক্তিটি সই হয়। এছাড়া দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সীমান্ত সুরক্ষা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক দমনে পারস্পরিক সহযোগিতা বাড়ানো সহ কথা হয় রোহিঙ্গা সমস্যা নিয়েও। মারফিজা রিপোর্ট। ঢাকা সফরের শেষ দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দুই প্রতিবেশী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আলোচনা হয় নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা, সীমান্ত হত্যা বন্ধ, অস্ত্র, মাদক ও অবৈধ মুদ্রা পাচার সহ আন্তঃসীমান্ত অপরাধ দমনের বিষয়গুলো। বৈঠক শেষে সংশোধিত ভ্রমণ চুক্তি 2018-তে সই করেন দুই দেশের সচিবগণ। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আসাদুজ্জামান খান কামাল। আমাদের এখনকার যে সম্পর্ক ভারতের সঙ্গে একটা সর্বোচ্চ সম্পর্ক রয়েছে এবং যত প্রবলেম আমাদের আছে সবই আমরা একে একে সলভ করেছি, সেটাও আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে বেরিয়ে আসছে। আমাদের পুলিশ, আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড, আমাদের ফায়ার সার্ভিস, আমাদের প্রিজন প্রশিক্ষণে যদি প্রয়োজন হয় এবং সহযোগিতার জন্য যে প্রয়োজন হয় তাদের দেশ থেকে তারা সহযোগিতা করবেন। ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট 2018, যাতে আমরা বলছি ওই যে বয়স্ক এবং মুক্তিযোদ্ধাদের জন্য তারা সর্বোচ্চ সুবিধা দেবে। এর আগে সকালে ধানমন্ডির 32-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সেখান থেকে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যান রাজনাথ সিং। মারফিজা, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় থাকবেন, না দিলে থাকবেন না। সকালে এসএফের 32তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী পদে না থাকলেও দেশের কল্যাণের সবসময় পাশে থাকবেন। তিনি নিরাপত্তার কারণে গণমানুষের সঙ্গে যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে এসএফ সদস্যদের প্রতি আহ্বান জানান। রুহুল আমিন তুহিনের রিপোর্ট। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স 1986 সালের 15 জুন প্রতিষ্ঠার পর থেকেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বাহিনীর 32তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আয়োজন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা উপহার তুলে দেন এসএসএফ-এর মহাপরিচালক। প্রধানমন্ত্রী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে রাষ্ট্রীয় অতিথিদের প্রশংসার কথা তুলে ধরেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে উৎকর্ষ সাধনের তাগিদ দেন। বলতে গেলে এটা কিন্তু আমাদের এই 5 বছর মেয়াদের শেষ বছর। কাজেই যাই না ভবিষ্যতে আবার দেখা হবে কিনা এটা নির্ভর করে বাংলাদেশের জনগণ ভোট দিলে আছি, না দিলে নাই। এর জন্য আমার কোনো আফসোস নেই, কারণ যে লক্ষ্যটা অর্জন করা আমার নির্দিষ্ট ছিল
অন্তত সেটুকু আমরা করতে পেরেছি। এখন আমরা উন্নয়নশীল দেশ। দেখছি রাজনৈতিক পরিবর্তনের জন্য হত্যা ও ষড়যন্ত্র রাজনীতি, ক্ষমতা দখলের প্রতিযোগিতা, এবং সেই পাশাপাশি আমার স্বাধীনতা বিরোধী অপশক্তিদের তৎপরতা, জঙ্গিবাদ সন্ত্রাসীদের তৎপরতা, সেদিক থেকে নিরাপত্তা প্রদান সবসময় একটা চ্যালেঞ্জের মুখে পড়ে, কিন্তু এর সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে পেশাদারিত্বের পাশাপাশি জনগণের আবেগের মূল্যায়ন করার পরামর্শও দেন সরকার প্রধান। রাজনীতি করি, আমাদের তো গণমানুষের সঙ্গে যোগাযোগ, তো এটা একটু লক্ষ্য রাখতে হবে যে তাদের সঙ্গে এই যোগাযোগটা যেন বিচ্ছিন্ন না হয়, সে কথা আমি সবসময় বলি। ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আর জনগণের জন্যই কিন্তু রাজনীতি। যে মানুষের জন্য আমরা কাজ করি, সেই মানুষগুলির থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জীবনটা অর্থহীন হয়ে যাবে। তো এই যোগাযোগটা যেন থাকে, সেটা অবশ্যই দেখতে হবে। দায়িত্ব, কর্তব্যবোধ ও আনুগত্যের সঙ্গে কাজ করতে স্পেশাল সিকিউরিটি ফোর্সকে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশেষে আপনাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য, সুখী, সুন্দর, কল্যাণময় জীবন। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে তার সরকার মিয়ানমারের সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে, তবে নেপিদো এখন পর্যন্ত সম্পূর্ণভাবে অকার্যকর রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণভাবে এই সংকটের সমাধান চায়, কিন্তু মিয়ানমার রাজি থাকলেও দুর্ভাগ্যজনকভাবে কোনো কিছুই করছে না। সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে সফররত রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস অ্যাডভোকেসি অর্গানাইজেশন প্রেসিডেন্ট কেরি কেনেডি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের সদ্য নিযুক্ত রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মেহরি। প্রধানমন্ত্রী বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাতের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে ঢাকায় তার দায়িত্ব পালনকারী সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। হজ যাত্রার তৃতীয় দিনে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছে প্রায় ৫,০০০-এর অধিক হজ যাত্রী। আজ রাত ২:৩০ থেকে সরকারি ও বেসরকারিভাবে ১৪টি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় পৌঁছবে বলে জানিয়েছেন হজ অফিসের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে বেসরকারি হজ ব্যবস্থাপনা সংগঠনের নেতারা জানান, এখন পর্যন্ত কোনো ধরনের ভোগান্তি না হলেও সৌদি আরবে বাসা ভাড়া ও ক্যাটারিং এর ক্ষেত্রে দাম বেশি হওয়ায় বিপাকে পড়ছেন তারা। এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১,২৬,৭৯৮ জন হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ভিসা ইস্যু হয়েছে ৩৯,৮৭১ জন হজ যাত্রী। এবার খুব ভালো সুযোগ সুবিধা করে দিচ্ছে, কোনো সমস্যা হয় নাই। কিছু প্রবলেম আছে যেটা থাকবে, তো তা সব মিলিয়ে আল্লাহর রহমতে মোটামুটি আমরা সন্তুষ্ট। আমার তো মনে হয় এখন পর্যন্ত নির্বিঘ্নই হচ্ছে। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, ওখান থেকে আসার ব্যাপারটা, যে বাসের আসা, তারপর সেখানে এই হজ ক্যাম্পে অবস্থান করা, সবগুলোই ভালো লাগছে। তো এখন পর্যন্ত আমাদের কোনো ফ্লাইট বিলম্বের আমরা কোনো খবর পাই নাই, এবং ভিসার যে পরিমাণটি সেটি হচ্ছে ৩১,৪৭১টি পাসপোর্ট আমাদের ভিসাযুক্ত হয়েছে। আজকে আমাদের সকালে প্রায় ৮,০০০ মতন পাসপোর্ট গেছে। আমরা বিকেলে আরও এক দফা পাসপোর্ট পাঠাবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীরা এজন্য ছাত্রলীগকে দায়ী করছে। তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার সংগঠনের কেউ হামলার সঙ্গে জড়িত নয়। এদিকে ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আশিকুল আলমের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শেখ রাসেল টাওয়ারের সামনে জড়ো হলে আন্দোলনকারীদের উপর চড়াও হয় একদল ছাত্র। এ সময় তারা আন্দোলনকারীদের ব্যানার ছিনিয়ে নেয়। আন্দোলনের সংহতি জানাতে আসা শিক্ষকরাও হামলার শিকার হন। পরে আন্দোলনকারীরা শহীদ মিনার চত্বরে অবস্থান নিলে সেখানেও দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিন্তু কোটা সংস্কারের আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে ভিসির বাংলো ভাঙচুরের মামলায় ঠিকই ফাঁসানো হলো। তাহলে যারা আমাদের উপর হামলা করলো, বুলেট চালালো, রামদা নিয়ে এসে আমাদেরকে মারলো, তাদের বিরুদ্ধে মামলা কোথায়? রাষ্ট্র তো সবার জন্য কি সমান হওয়া উচিত ছিল না?
আমরা শিক্ষকরা যখন দেখেছি নিপীড়িতরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমরা প্রক্টোরিয়াল বডির হেল্প চেয়েছি, সহযোগিতা না করে আমাদের বলা হয়েছে যে এক পক্ষকে সংহতি জানানোর মাধ্যমে তোমরা পরিস্থিতি যে অবনতিশীল হচ্ছে তাতে অবদান রাখছো। বের করবেন না, সবাই যার যার গন্তব্যে। হামলার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, তারা সবসময়ই বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ চান। সেখানে আমাদের কোনো ছাত্রলীগের কেউ ছিল না। আর আমি একটা কথা বলবো যে একটা মানববন্ধনে আপনি দেখবেন যে অনেক ছাত্র সংগঠনের বড় বড় নেতারাও কিন্তু থাকেন, তারপরে তাদেরকে কিন্তু সাধারণ শিক্ষার্থী বলা হয়। তো সেখানে আপনারা সেটা বড় আকারে একটা সংগঠনের নাম বলছেন, সেটা কেমন ধরনের? আমি মনে করি যে এটা আমাদের উপর একটা অত্যাচারের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা চান। তিনি অভিযোগ করেন, কোনো শিক্ষক ছাত্রদের উস্কে দিচ্ছে। যারা এই ঘটানোর ক্ষেত্রে নানা জায়গায় নানাভাবে ভূমিকা বহন করছেন, তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক যেই হন না কেন, আমাদের অনুরোধ, আমরা সবার সহযোগিতা চাই। ইতিমধ্যে একাধিক শিক্ষকের সাথে আমার কথা হয়েছে। আমরা যখন অনুরোধ করি তখন আমাদের অনুরোধগুলোকে রাখা হয় না, পরবর্তী পর্যায়ে আমাদেরকে অন্যভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে সমাজবিজ্ঞান পরিষদের শিক্ষার্থীরা। আশিকুল আলম, RTV, ঢাকা। কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা জড়িতদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও রেজিস্ট্রারকে আইনি নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের 13 আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত 4 শিক্ষার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 1 শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবীরা রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠান। নোটিশে 24 ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ উল্লেখ করার অনুরোধ জানানো হয়েছে, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয় নোটিশে। খালেদা জিয়া ও তারেক রহমানকে দলীয় পদে অযোগ্য করতে আরপিও সংশোধনের ষড়যন্ত্র হচ্ছে, এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিকে বাইরে রেখে আবারও একদলীয় নির্বাচনের বন্দোবস্ত করছে সরকার, যা দেশের মানুষ মেনে নেবে না। কারাগারে খালেদা জিয়া অসুস্থ দাবি করে তার মুক্তির দাবিতে আগামী শুক্রবার নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়। দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিএনপি দলের নেত্রী, সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, নির্বাচন কমিশনকে দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে সংশোধন করার অপচেষ্টা চলছে। ওই ধারার দোহাই দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপি নেতৃত্ব থেকে সরানোর পদক্ষেপ নেওয়া হবে। দেশনেত্রীর এই চিকিৎসার ব্যবস্থা না হওয়ার প্রতিবাদে আগামী শুক্রবার 20 তারিখে বিকাল 3টায় আমরা একটি বিক্ষোভ সমাবেশের আহ্বান করছি। চট্টগ্রাম নগরের খুলশীতে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে আমবাগান এলাকার মেহের মঞ্জিল ভবনের রিজার্ভ ট্যাঙ্ক থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, একজন আত্মীয় এসে খোলা বাসা তাদের না পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে রিজার্ভ ট্যাঙ্কে মরদেহ দেখতে পায়। হত্যাকাণ্ডের শিকার মেহেরুন্নেসা বেগম রূপালী ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার মা মনোয়ার বেগমকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন তিনি। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে নিখোঁজ 2 শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে ভৈরব আশুগঞ্জ 2য় রেল সেতুর কাছ থেকে নটরডেম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সঞ্জিতার মরদেহ উদ্ধার করে দমকল বাহিনী। জামালপুরের মেলান্দে চালকলের বয়লার বিস্ফোরণে নিহত হয়েছে 2 শ্রমিক। নীলফামারীর সৈয়দপুরের কাজীপাড়া থেকে 1 শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে সাতক্ষীরা ও ময়মনসিংহে বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত 2 জন মাদক ব্যবসায়ী ও 1 জন ডাকাত। পুলিশ জানায়, গেল রাতে সাতক্ষীরার সদর উপজেলার বাঁশদহা গ্রামের কয়ারবিল এলাকায় আটক দেলোয়ার ও আজাদকে নিয়ে অভিযান চালানো হয়। এক পর্যায়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা, জবাবে পুলিশও গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার ও আজাদ মারা যায়। এ সময় 5 পুলিশ সদস্য আহত হয়। এদিকে ময়মনসিংহের ভালুকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার মুরাদ আকন্দ মারা গেছেন। রাজধানীতে আবারও চলন্ত অবস্থায় যাত্রী ছিটকে ফেলে দিল বাস। এতে প্রাণ গেছে আব্দুল মতিন নামে এক যাত্রীর। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের বিপরীতে সেগুনবাগিচার বারডেম হাসপাতালে আরেকটি শাখার সামনে দুর্ঘটনা ঘটে। বাস থেকে ছিটকে পড়ার পর মুমূর্ষু অবস্থায় মতিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আরেকটি দুর্ঘটনায় ঢাকা মেডিকেল হাসপাতালের সেবিকা ঝুমুর আক্তার রাখি হারিয়েছে পা। ডিউটি শেষে বাসায় ফেরার পথে সন্ধ্যা 7টায় গুলিস্তানে তিনি দুর্ঘটনার শিকার হন। এ সময় তার পা গোড়ালিতে
থেকে থেতলে যায়। পুলিশের সহায়তায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঘাতক বাস এবং ড্রাইভার পল্টন থানায় আটক আছে। ব্যাংকিং সেক্টরে উদীয়মান নক্ষত্র হিসেবে গ্রাহকদের আস্থা অর্জন করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। এমন মন্তব্য করেছেন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস এমপি। সকালে রাজধানী মতিঝিলে প্রতিষ্ঠানের ষান্মাসিক ব্যবসা সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ব্যারিস্টার তাপস বলেন, শুধু ব্যবসায়িক লাভ নয়, বিশ্বাসের জায়গা তৈরিতে 5 বছরে সফল হয়েছে মধুমতি ব্যাংক। অনুষ্ঠানে ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ুন কবির সহ অন্যান্য পরিচালক ও বিভিন্ন শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন। মনে করি অর্জন যদি হয়ে থাকে এই 5 বছরে মধুমতি ব্যাংক লিমিটেডের, সেটা হলো আমাদের সাধারণ মানুষের কাছে মধুমতি ব্যাংক লিমিটেডের গ্রহণযোগ্যতা আমরা অর্জন করতে পেরেছি এবং মধুমতি ব্যাংক উদীয়মান নক্ষত্র যদি আমরা বলতে পারি সেরকম একটি বিষয় সাধারণ মানুষ এবং গ্রাহকদের কাছে। 15 জুলাই ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং এসটিএস লিমিটেডের মধ্যে চিকিৎসা সেবার ব্যয়ভার বহন সংক্রান্ত একটি বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অ্যাপোলো হাসপাতালে স্বাক্ষরিত এই চুক্তিতে ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মিসেস আদিবা রহমান, এসিআইআই এবং এসটিএস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ডক্টর রত্নদেব চাষকর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তির অধীনে অ্যাপোলো হাসপাতালের পরিচালকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের পরিবারের সদস্য সহ স্বাস্থ্য বীমার সুবিধা ভোগ করবেন। উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 22 বছরে পা রাখল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। এই উপলক্ষে দুপুরে এটিএন বাংলার প্রধান কার্যালয়ে ফুলের শুভেচ্ছা জানান আরটিভি। আরটিভি প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই সময় আরটিভির অনুষ্ঠান ও বার্তা বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে এটিএন বাংলার উত্তরোত্তর সমৃদ্ধি চেয়ে শুভেচ্ছা বক্তব্য দেন সৈয়দ আশিক রহমান। প্রতিটা স্তরের তিনি বাংলাদেশের একজন গৌরব উজ্জ্বল নক্ষত্র। তিনি আজকে খুলনায় হঠাৎ করে বেড়েছে গুইলেন বাড়ি সিনড্রোম বা জিবিএস ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে জনমনে। চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় আক্রান্তদের পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। আবারও রাশিয়া বিশ্বকাপ প্রসঙ্গ। রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্স, কথাটা শুনে নিশ্চয়ই অবাকই হচ্ছেন, ভাবছেন এখনো তো ফাইনাল খেলাই হলো না, ফ্রান্স চ্যাম্পিয়ন হলো কি করে? হ্যাঁ, এমনটা জানিয়েছে মনসুর আলীর গণক টিয়া। এই গণক পাখির ভাগ্য পরীক্ষার ফল বলছে ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে নাকি চ্যাম্পিয়ন হবে ফ্রান্স। তবে উট শাহিনের গণনা বলছে চ্যাম্পিয়ন হবে ক্রোয়েশিয়া। মুমিন রোহনের আরেকটি রিপোর্ট। বিশ্বকাপে দলগুলির ভাগ্য গণনা করে এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে অক্টোপাস পল, হাতিন এলি, বিড়াল অ্যাকিলিস কিংবা উট শাহিন। তবে ঢাকা শহরেও কিন্তু এমন একজন গণনাকারী রয়েছে যে কিনা এবার বিশ্বকাপ ফাইনালের ভবিষ্যৎ বলতে যাচ্ছে। সে আর কেউ নয়, মনসুর আলীর গণক টিয়া পাখি। রাজধানীর গুলিস্তানের ফুটপাতে মনসুরের গণকটিয়ার মজমা বসে রোজ। চলতি পথে অনেকেই নিজের ভাগ্যটাকে একটু যাচাই করার চেষ্টা করেন এই টিয়ার মাধ্যমে। টিয়ার নির্বাচন করা খামের ভেতরের চিরকুটে লেখা পড়ে কেউ খুশি হন, কেউ বা হতাশ হয়ে ফেরেন। ঠিক যেমন এবার বিশ্বকাপ নিয়ে মনসুরের টিয়ার ভাগ্য গণনায় হতাশায় পুড়তে পারেন ক্রোয়েশিয়ার ভক্ত সমর্থকরা। তবে খুশির খবর ফ্রান্সের জন্য। খামের ভেতরে রাখা ফ্রান্সের নামটাই যে তুলেছে গণক টিয়া। এগুলির সাথে মানুষের কেমন মিলে? কিছু মিল আছে, একেবারে যে মিল নাই এমন কোনো কথা না, কিছুটা মিল আছে। তবে ফাইনাল নিয়ে উট শাহিনের ভবিষ্যৎবাণী বলছে উল্টো কথা। জ্যোতিষী এই উটের ইশারা অনুযায়ী চ্যাম্পিয়ন হতে চলেছে ক্রোয়েশিয়া। কার গণনা সঠিক হয় তা জানতে আপাতত অপেক্ষায় থাকতে হবে রাশিয়া বিশ্বকাপের শেষ বাঁশি পর্যন্ত। মুমিন রোহন, আরটিভি, ঢাকা। ভাবতে অবাক লাগলেও বিশ্বকাপ ফুটবলের ফাইনাল বাংলাদেশের দর্শকদের সেভাবে আন্দোলিত করছে না। তারপরও ফুটবলের জয় চান তারা। নারী ফুটবলাররা অবশ্য উপভোগ্য আসরে চ্যাম্পিয়নে এগিয়ে রাখছেন ফ্রান্সকে। আর ফাইনালে কোনো দলই ফেভারিট নয় বলে মনে করেন সাবেক তারকা খেলোয়াড় সালাম মুর্শিদি ও কোচ গোলাম রাব্বানী ছোটন।
অরণ্য গফুরের আরেকটি রিপোর্ট। ফুটবল উন্মাদনায় পৃথিবীর সেরাদের মধ্যে বাঙালি জাতির অবস্থান। পছন্দের দলের জন্য প্রতিপক্ষের মাথা ফাটানো থেকে আত্মহত্যার ঘটনারও সাক্ষী তারা, অথচ বিশ্বকাপ ফাইনালের আগে অনেকটাই ম্রিয়মান তাদের উচ্ছ্বাস। পছন্দের দলের আগে ভাগেই বিদায়ে আগ্রহ হারিয়েছেন অনেকে, তারপরও ফাইনালে চোখ রাখবেন তারা। আর্জেন্টিনায় ছিল তো মাঠে নাই, আর হচ্ছে এবার বিশ্বকাপে তো জমজমাট না, সব বড় দলগুলো হারলো, সেজন্য মানে বিশ্বকাপের একটা উত্তেজনাটা প্রথম থেকেই কমে যাচ্ছে, শুধুমাত্র উত্তরোত্তর কমে যাচ্ছে, বাড়ছে না। কিন্তু যদিও ফ্রান্স ক্রোয়েশিয়া অনেক ভালো খেলে, ভেবেছিলাম যে ব্রাজিল জিতবে, কিন্তু বেলজিয়ামের সাথে হেরে যাওয়ার পরে এরপরে যেই দুইটা টিম ধরেছিলাম, একটা হচ্ছে ইংল্যান্ড, অন্যটা ফ্রান্স। জহুরির চোখ রাখবেন আব্দুস সালাম মুর্শিদিও। ছেলের প্রতিপক্ষ হয়ে ক্রোয়েশিয়াকে সমর্থন করলেও মাঠের লড়াই ফল নির্ধারণ করবে বলে মত বাফুফে সিনিয়র সহসভাপতির। ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার ফাইনালটা অত্যন্ত উপভোগ্য হবে এবং প্রতিযোগিতামূলক হবে। পারফরমেন্স, অভিজ্ঞতা সব কিছু দিয়ে আমরা বিচার করে দেখি, তাহলে দেখব অবশ্যই ফ্রান্স এখানে হিসাবে এগিয়ে থাকে। এখানে হিসাব দিয়ে হবে না, ওই পার্টিকুলার ডে যে খেলোয়াড়রা খেলছে তারা কীভাবে স্নায়ু চাপ নিয়ে আপনার যে সুযোগগুলো পাবে এগুলো কাজে লাগাচ্ছে, তারাই কিন্তু এখানে বিজয়ী হবে। তবে কোনো রাগঢাক না রেখেই ফ্রান্সকে সমর্থন করছেন বাংলাদেশ নারী দলের বেশিরভাগ ফুটবলার। দুই টিমে যারা ফাইনালে গেছে ওরাও ভালো খেলতেছে, তাতে আমার মনে হয় যে ফ্রান্স এবার বিশ্বকাপ নেবে। ওদের খেলার ধরনটা দেখছি, তো আমি ডিফেন্ডার সেই হিসেবে মানে ফ্রান্সের বারান এবং উমতিতির খেলা মানে ডিফেন্সের সেরা, তার জন্য আমি ফ্রান্সকে আগে রাখবো। শিশুদের থেকে ভিন্ন দৃষ্টিতে দু দলের ট্যাকটিক্সে নজর নারী দলের কোচের। ক্রোয়েশিয়া কৌশল ছিল যে তারা সারাক্ষণ খেলার ভিতরেই ছিল, যে আমরা খেলতে থাকবো, ভালো ফুটবল খেলবো, সুযোগ আসবে আমরা কাজে লাগাবো। আসলে আলটিমেটলি তারা কিন্তু ফাইনালে চলে আসছে। আর আপনার ফ্রান্স যদি দেখেন যে তার নির্ভর টিম নিয়ে গেছে, অনেক দ্রুতগতি সম্পন্ন প্লেয়ার, তারা ডিফেন্সের নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ নিয়েই তারা কাউন্টার অ্যাটাকে গেছে এবং বেশিরভাগ খেলায় কিন্তু তারা খুব দ্রুতগতিতে কাউন্টার অ্যাটাকগুলো গেছে এবং ফিনিশ করছে। সমর্থন ও প্রিয় দল পেরিয়ে শেষমেশ ফুটবলের জয়টাই চাওয়া এদেশীয় ফুটবল ভক্তদের। অরণ্য গফুর, RTV, ঢাকা। সন্ধ্যা সংবাদ শেষ করার আগে মার্কিন বাকি শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক, নিরাপত্তা সহযোগিতা ও রোহিঙ্গা সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার, সংশোধিত ভ্রমণ চুক্তি স্বাক্ষর। দেশের কল্যাণে সবসময় জনগণের পাশে থাকার প্রত্যয় প্রধানমন্ত্রী, নিরাপত্তার কারণে গণমানুষের সঙ্গে যেন যোগাযোগ বিচ্ছিন্ন না হয় খেয়াল রাখার আহ্বান। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আবারও ছাত্রলীগের হামলার অভিযোগ, সংগঠনের কেউ জড়িত নয় বলছেন নেতারা। এবং গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের পর্দা নামছে আজ। প্রথম শিরোপার হাতছানি দুর্দান্ত ক্রোয়েশিয়ার, আরেকবার সেরা হতে চায় ফ্রান্স। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। RTVর সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।